সালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা শুরু করব প্রথম অধ্যায় দিয়ে ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়ে আজকে আমরা মূলত থিওরি পার্ট যেগুলো আছে এই থিওরি পার্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এই অধ্যায়ের আজকের ক্লাসে আলোচনা করব বিজ্ঞানীদের অবদান, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, ভৌত রাশি, পরিমাপের একক, গণিতক ও উপগণিতক, মাত্রা, বৈজ্ঞানিক প্রতীক ইত্যাদি। আমরা যদি শুরু করি বিজ্ঞানীদের অবদান দিয়ে, আপনাদের প্রথম অধ্যায়ের বইয়ের মধ্যে আপনারা দেখবেন যে আহ, প্রথম অধ্যায়ের প্রায় 4-5 পৃষ্ঠার মধ্যে আপনাদের অনেকজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, তাদের আবিষ্কার সম্পর্কে বলা আছে এবং আবিষ্কার কত সালে করছে, কখন করছে, এই তারিখ বা সাল সম্পর্কে আলোচনা করা আছে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে একটু সময় নিয়ে এই জিনিসগুলোকে একটু নোট ডাউন করে ফেলা। আর এখানে এই থিওরিগুলো যদি পড়তে যাই আমাদের একটু সময় লাগবে, এজন্য আমরা এখানে ওই জিনিসগুলো পড়বো না, এগুলো আপনাদের দায়িত্বে থাকবে। কি করবেন? আপনার প্রথমত একটা জায়গায় এক পাশে বিজ্ঞানীদের নাম লিখবেন, তার পাশে সাল লিখবেন এবং এর পাশে তারা কি কাজ করছে সংক্ষেপে লিখে দিবেন। একেবারে বিস্তারিত লেখার দরকার নেই, এভাবে লিখেন, দেখেন 1-2 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে। এগুলো একটু ভালো করে আপনারা বিস্তারিত দেখবেন। তাহলে আপনাদের প্রথমত কাজ হচ্ছে এই জিনিসটাকে একটু নোট ডাউন করা। এরপরে আমরা যদি এরপরে দেখি পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। পদার্থবিজ্ঞানের প্রথমত উদ্দেশ্য হচ্ছে যে কোনো কিছু জানা, ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করা। তাহলে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জানা, যে কোনো কিছু জানা এবং ক্ষুদ্র পরমাণু থেকে শুরু করে বিশাল ব্রহ্মাণ্ডের যত রকমের রহস্য আছে রহস্যগুলোকে উদ্ঘাটন করা। শুধু উদ্ঘাটন করাই না, আরো অনেক উদ্দেশ্য আছে। প্রথমত, যদি আমরা উদ্দেশ্যটাকে ভাগ করি, আমরা 3টা ভাগে উদ্দেশ্যকে ভাগ করতে পারি। তাহলে প্রথম ভাগে আমরা বলতে পারি যে প্রকৃতির রহস্য উদ্ঘাটন। যেমন প্রথম যখন আমাদের তড়িৎ আবিষ্কার হয়, বিদ্যুৎ আবিষ্কার হয়, তখন আবিষ্কার হওয়ার আগে এই সম্পর্কে কেউ জানতো না, এটা একটা রহস্য ছিল। যেমন চৌম্বকত্ব আবিষ্কার, এই জিনিসগুলোর আবিষ্কারটাই হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন। এরপর হচ্ছে প্রকৃতির নিয়মগুলোকে ভালোভাবে জানা, যেমন মহাকর্ষ বল ব্যবহার করে পড়ন্ত বস্তুর গতি, সূর্যকে ঘিরে পৃথিবীর প্রদক্ষিণ এবং অন্যান্য যে নিয়মগুলো আছে এগুলো ঘটবেই এরকম। যেমন কোন একটা বস্তু আমরা যদি ছেড়ে দিই, সেটা নিয়ে অবশ্যই সে 9.8 ms ইনভার্স অফ 2 ত্বরণে সে নিচের দিকেই পড়তে থাকবে। এই জিনিসগুলো হচ্ছে কি প্রকৃতির নিয়ম, এগুলা বাধ্যতামূলক, এগুলো থাকবেই, এগুলা চেঞ্জ করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। এই জিনিসগুলো এভাবে চলবে, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। মিস সাবিহা, আপনার একটু মোবাইলটা সুন্দর করে মনে ধরলে ভালো হয়, পুরো স্ক্রিনে দাগ হয়ে যাচ্ছে আপনার জন্য। এরপর হচ্ছে প্রাকৃতিক নিয়মগুলোকে ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। যেমন A = mc², যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করে আহ, দেখা গেছে যে ভরকে এই ভরকে শক্তিতে কি করা যায়, রূপান্তর করা যায়। ফাহিমা আক্তার, আপনারও সেম সমস্যা? এরকম হলে কিভাবে হইব? এরপরে যেমন ধরা যায় যে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞানে আমাদের অর্ধপরিবাহীগুলো আছে, এই অর্ধপরিবাহীর সাথে বিশেষ ধরনের মৌলের একটা সংমিশ্রণ করা হয়েছিল। এই বিশেষ ধরনের মৌলকে মিশিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা প্রকৃতির যে নিয়মগুলো আছে এই নিয়মগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার প্রযুক্তির বিকাশ করতে পারি। যেমন ট্রানজিস্টর, তারপরে সেমিকন্ডাক্টর, এটাও কিন্তু অর্ধপরিবাহী। এই জিনিসগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তির বিকাশ। এরপরে যদি আমরা বলি রাশি, রাশি কি? রাশি হচ্ছে যে জিনিসটা সহজভাবে কি, যদি সহজে বলি, যে জিনিসটা পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। যেমন মৌলিক রাশি। মৌলিক রাশি কি এবং লব্ধ রাশি কি? রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে আমাদের লব্ধ রাশি। যেসব ভৌত রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, ওই সকল রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি। এরকম মৌলিক রাশি আছে আমাদের 7টা। এরপরে যদি আমরা লব্ধ রাশি বলি, লব্ধ রাশি হচ্ছে যে যেসব ভৌত রাশি সরাসরি পরিমাপ না করে এক বা একাধিক মৌলিক রাশির গুণ বা ভাগাকারে অথবা যোগ বিয়োগ আকারে বা এদের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা যায়, সেগুলো হচ্ছে লব্ধ রাশি। যেমন ত্বরণ, যেমন বল। আমরা মৌলিক রাশি হচ্ছে মোট আমাদের এখানে 7টা। প্রথমত মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম,
সময়ের একক হচ্ছে সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এবং এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়? মিটারকে ছোট হাতের এম দিয়ে, কিলোগ্রামকে কেজি দিয়ে, সেকেন্ডকে ছোট হাতের এস দিয়ে, অ্যাম্পিয়ারকে বড় হাতের এ দিয়ে, কেলভিনকে বড় হাতের কে দিয়ে, মোল এম ও এল লিখে প্রকাশ করা হয়, ক্যান্ডেলাকে সিডি দিয়ে প্রকাশ করা হয়। এই জিনিসগুলো আমাদের একেবারে নখদর্পণে থাকা বাধ্যতামূলক, মানে মুখস্থ থাকা লাগবেই এগুলা। এগুলা কোনো কিছু ভুল করা যাবে না। এরপরে যদি আমরা বলি লব্ধ রাশি, একটু আগে আমরা যেটা বলছি যে এখানে দৈর্ঘ্য, ভর, সময় এগুলো সবগুলো আমার মৌলিক রাশি। লব্ধ রাশি কি? যেমন এই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মধ্যে আমার কি আছে? দৈর্ঘ্য। প্রস্থটা কি আসলে? প্রস্থ তো এক ধরনের দৈর্ঘ্য। যখন আমার এখানে একাধিক দৈর্ঘ্য থাকে তখন আমরা বড়টাকে দৈর্ঘ্য বলছি, বড়টাকে আমরা প্রস্থ বলছি। মানে ক্ষেত্রফল আলটিমেটলি আমার দৈর্ঘ্যের সাথে অন্য এক দিক থেকে আরেকটা দৈর্ঘ্যের গুণফল। তাহলে এই দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্য কি আমার মৌলিক রাশি না? তাহলে এখানে আলটিমেটলি এই একটা মৌলিক রাশি এবং আর একটা মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে না? এই জন্য ক্ষেত্রফলটা হয়ে গেছে আমার লব্ধ রাশি। ঠিক ঘনত্ব সেম কাহিনী। এখানে আছে ভর, এখানে আছে আয়তন। তাহলে ভর এবং আয়তন এগুলোকে অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে এদেরকে প্রকাশ করা যায়। যেমন বল, ভর গুণ ত্বরণ, ত্বরণকে আবার বিভিন্ন মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করা যায়। তারপর আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো সবগুলাই কি? যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রস্থ এক ধরনের মৌলিক রাশি, কারণ প্রস্থটা আলটিমেটলি আমরা পাচ্ছি দৈর্ঘ্য থেকে। উচ্চতাটাও আমরা দৈর্ঘ্যের মতো করে পরিমাপ করেই পাচ্ছি। এজন্য দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এদের যেই গুণফলটা আমার কাছে আসবে, এটা তো অনেকগুলো মৌলিক রাশির গুণফল আকার আমার আমার কাছে আসছে। এজন্য এই আয়তনটা হয়ে যাবে আমার লব্ধ রাশি। এরপরে এই যেই মৌলিক রাশিগুলো আমরা দেখছি, সেই মৌলিক রাশিগুলোর অনেকগুলো একক আমরা পড়ছি পাশে। যেমন সেকেন্ড পড়ছি আমরা। এই এককের প্রচলনটা চালু হয়েছে অনেক আগে, কিন্তু সর্বশেষ যেটা আপডেট করা হয় সেটা হচ্ছে 1960 সালে এসআই একক নামে পরিচিত, সিস্টেম ইন্টারন্যাশনাল। এই পদ্ধতির কি করা হয়? প্রচলন শুরু করা হয়। যেমন আহ, ওই জায়গায় সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, অ্যাম্পিয়ার, মোল, কেলভিন, ক্যান্ডেল এই পুরো জিনিসগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণে যেন প্রকাশ করা যায়, এরকম একটা নির্দিষ্ট মান নির্ধারণ করে দেওয়া হয় যে এই জিনিসটাই হচ্ছে 1 সেকেন্ড। এর চাইতে যদি একটু সময় কম বা বেশি হয় সেটা 1 সেকেন্ড না। বা এতটুকু, এই এতটুকু জায়গায় হচ্ছে 1 মিটার, এর চাইতে যদি আমি একটু কম বা বেশি করি সেটা আমার 1 মিটার হবে না। এই জিনিসগুলোকে নির্ধারণ করে দেওয়া হয় একেবারে এক্স্যাক্টলি এসআই এককের মাধ্যমে 1960 সালে। প্রথমত যদি আমরা সেকেন্ডের কথা খেয়াল করি, সেকেন্ড হচ্ছে কি? সিজিয়াম 133 পরমাণু। সিজিয়াম 133 পরমাণুর কত? 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন হতে যেই পরিমাণ সময় আমার লাগে সেটা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ সিজিয়াম 133, এই যে পরমাণুটা আমার কাছে আছে, এই পরমাণুটা এই 1 সেকেন্ডে 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করে। এর যদি আমরা মিটারের কথা চিন্তা করি, মিটার কি? মিটার হচ্ছে যে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডকে যদি আমরা, বা শূন্য মাধ্যমে তো আলো যায়, ওই আলোটা 1 সেকেন্ডের মধ্যে বা এরকম যদি আমরা বলি 1/299792458, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে এত ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমার 1 মিটার। তাহলে আলোর ক্ষেত্রে কাহিনী কি? আলো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ, কত ভাগ? এখানে এই একটা হবে না, 29,97,92,458। অর্থাৎ 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ওই দূরত্বটাকে বলা হয় 1 মিটার। ওই দূরত্বটা এক্স্যাক্টলি 1 মিটার, এর চাইতে কম বা বেশি হলে সেটা 1 মিটার হবে না। এরপর যদি আমরা বলি কিলোগ্রাম, তারপরে অ্যাম্পিয়ার, মোল, কেলভিন, ক্যান্ডেলা, সবার ক্ষেত্রে এরকম নির্দিষ্ট করে মানগুলো, একদম এক্স্যাক্টলি মানগুলো দেওয়া আছে। একটু এই মানগুলো আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। এই প্রশ্নগুলোতে, এই জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রায় প্রত্যেকবারই টুকটাক প্রশ্ন আসছে, বিশেষ করে নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। এজন্য একটু কষ্ট করে এই সাতটার মান, আহ, সংজ্ঞা ভালো করে মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে।
এরপর মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই জায়গা থেকে প্রত্যেক বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটা প্রশ্ন শিওর আসছে। গত বছরও পেটা সংক্রান্ত একটা প্রশ্ন আসছে যে এক পেটামিটার সমান কত। এক পেটামিটার সমান কত মিটার? এই এমসিকিউটা আপনাদের গত বছর পদার্থবিজ্ঞানে আসছে, অর্থাৎ 2025 পরীক্ষার্থী ব্যাচে এই প্রশ্নটা আসছে। তার মানে এতটুকু বলা যায় যে এককের গুণিতক এবং উপগণিতক এই দুইটা টপিক থেকে অবশ্যই অবশ্যই অন্তত 1 নাম্বার এমসিকিউ আসবে, এবং খুব সহজ জিনিস। এই পাশে বাম পাশে আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে এককের গুণিতক, এবং ডান পাশে আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে আমার এককের উপগুণিতক। এগুলোকে ভালোভাবে মুখস্থ থাকা লাগবে। কিরকম মুখস্থ করবো? প্রয়োজন আমরা এভাবে মুখস্থ করে ফেলতে পারি যে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। একদম সিরিয়াল ওয়াইজ মুখস্থ করবেন। সিরিয়াল ওয়াইজ মুখস্থ করলে সুবিধা হচ্ছে যে এদের যে এক্সাক্ট মানগুলো আছে ওই মানগুলোকে সুন্দর করে লেখা যায়, মানগুলোকে সুন্দর করে মনে রাখা যায়, আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হয় না। যেমন এক্সা, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। দেখেন তো এখানে যে প্রথম যে পাঁচটা আছে এই পাঁচটার প্রকাশকে আমরা ক্যাপিটাল লেটারে লিখছি। এছাড়া বাকি যতগুলো আমার কাছে আছে প্রত্যেকটার আমার একককে আমি কি লিখছি? ছোট হাতের অক্ষরে আমি লিখছি। তাহলে আমার পড়বো কিভাবে? এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। এইগুলো সবগুলো হচ্ছে আমার গুণিতক, এবং উপগুণিতক কি? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো। ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। অটো বা এটো যেটাই বলেন, কোনো অসুবিধা নেই। এক্সা কত? এক্সা হচ্ছে 10⁻18। এক্সার মান কত? 10⁻18। পেটা কত? 10⁻15। টেরা কত? 10⁻12। গিগা কত? 10⁻9। মেগা কত? 10⁻6। কিলো কত? 10 কিউব। অর্থাৎ এই পর্যন্ত সবগুলা তিন তিন করে কমছে। এই পর্যন্ত সবগুলো আমার এখানে তিন তিন করে কমছে। আমরা যদি দেখি, 1 মিনিট। তাহলে এই এক্সা, এটা হচ্ছে কি 10⁻18। এর থেকে 3 কমবে, 10⁻15। তারপরে 3 কমবে, 10⁻12। তারপর 3 কমবে, 10⁻9। তারপর 3 কমবে, 10⁻6। তারপরে 3 কমবে, 10 কিউব। তারপরে 3 আর কমার সুযোগ নেই, সেক্ষেত্রে হবে কি 10 স্কোয়ার। 10 স্কোয়ার আর হচ্ছে 10 10 মানে কি 10⁻1। তাহলে প্যাটার্ন কিভাবে হবে? তিন তিন করে কমবে 3 পর্যন্ত, এরপরে এক এক করে কমবে। ঠিক এই পাশেও সেম কাহিনী। এই ডেসি হচ্ছে এইটার উল্টা, অর্থাৎ ডেকায়ের উল্টা। 10⁻1 আছে না, 10 ইনভার্স অফ 1। এরপরেরটা হবে 10 ইনভার্স অফ 2। এরপরেরটা হবে 10 ইনভার্স অফ 3। এরপরে তিন তিন করে কমে যাবে আবার, তার 10 ইনভার্স অফ 6। তাহলে ডেসি হচ্ছে 10 ইনভার্স অফ 1, সেন্টি হচ্ছে 10 ইনভার্স অফ 2, মিলি হচ্ছে 10 ইনভার্স অফ 3, মাইক্রো হচ্ছে 10 ইনভার্স অফ 6, ন্যানো হচ্ছে 10 ইনভার্স অফ 9, পিকো হচ্ছে 10 ইনভার্স অফ 12, ফেমটো হচ্ছে 10 ইনভার্স অফ 15, এবং এক্সা হচ্ছে 10 ইনভার্স অফ 18। যদি আমরা এই সিরিয়ালে মেনটেন করতে পারি তাহলে আমাদের জন্য মনে রাখাটা আমাদের জন্য ইজি হয়। এই জন্য আমরা কি করবো? সিরিয়ালে মনে রাখার চেষ্টা করবো যে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডিসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এদের সবগুলার এই প্রকাশটাকে একটু আল্লাহর হস্তে মুখস্থ করে নেবেন। আপনাদের যথেষ্ট কাজে আসবে এই জিনিসটা। পরীক্ষায় হুট করে এমন হইতে পারে যে আপনাদেরকে বললো যে এক পেটা মিটার না বলে আপনাদেরকে বলে দিল যে এক পেটা মিটার সমান কত ডেসিমিটার। তখন আপনি কি করবেন? এই জন্য ওই এককটাকে মুখস্থ রাখাটা বাধ্যতামূলক, একককে মুখস্থ করে ফেলতে হবে। এবং এমসিকিউতে এরকম আসতে পারে যে কোন দুটি সবচেয়ে দূরবর্তী, মানের দিক থেকে কোন দুটি সবচেয়ে দূরবর্তী? এক্সা এবং এটো। এক্সা হচ্ছে কত? 10 ইনভার্স অফ 80, সরি 10⁻18। এটো হচ্ছে 10 ইনভার্স অফ 18। এরা সবচেয়ে দূরবর্তী। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাত্রা। মাত্রা কি? মাত্রা হচ্ছে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক। ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে, সংজ্ঞা হিসেবে মনে রাখবা। এখন দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করি? আমরা লিখি আসলে কি দৈর্ঘ্য কি? দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেংথ। এই লেংথে প্রথম অক্ষর ব্যবহার করে দৈর্ঘ্যের মাত্রাটাকে লেখা হয়। তারপরে যদি আমরা বলি সময়, সময়কে ইংলিশে কি লেখা হয়? টাইম। টাইমের প্রথম অক্ষর এখানে টি, টি নিয়ে সময়ের মাত্রাটাকে লেখা হয়। এরপরে ভর, ভর মানে কি? মাস। এর প্রথম অক্ষর এম নিয়ে এর মাত্রাটাকে কি করা হয়? লেখা হয়। বুঝা গেছে আশা করি।
তাহলে ভরকে আমরা এম দ্বারা লিখলাম। এরপর যদি আমরা বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ তো আলটিমেটলি দৈর্ঘ্যের মতো করে মান বের করে নিতে হয়। তার মানে আমি যদি এখানে বলি এই দৈর্ঘ্য গুণ যদি আমি প্রস্থ বলি, এই দৈর্ঘ্যের জন্য আমি এল পাচ্ছি, প্রস্থের জন্য আমি কি পাচ্ছি? এল পাচ্ছি। তার মানে ক্ষেত্রফলের যে মাত্রাটা হবে সেটা হবে এল স্কয়ার। সেটা কি হবে? এল স্কয়ার। ঠিক ত্বরণের ক্ষেত্রে আমার এখানে কি হইতে পারে? বেগের ক্ষেত্রে কি হইতে পারে? এই জিনিসগুলো আশা করি আমরা দেখব। এরপরে যদি আমরা বলি বৈজ্ঞানিক প্রতীক। বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, এদের লেখার কিছু নিয়ম আছে। নিয়ম কি? কোন রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা জায়গা রেখে এককের সংকেতে লিখতে হবে। যেমন আমি যদি লিখি 5 কেজি, একদম পাশাপাশি লিখতে নিষেধ করা হয়েছে, একটু জায়গা রেখে লিখতে বলা হয়েছে যেন স্পেসিফিক্যালি বোঝা যায় যে আমি এখানে কি বুঝাইতে চাচ্ছি। যেমন যদি বলে যে 5 এক্সামিটার, তার মানে 5 EM, এইভাবে লিখতে বলা হয়েছে। তারপরে যদি আমার ওই ডিগ্রি মিনিট সেকেন্ড যদি আমি লিখি, মনে করেন যে আমার 35 ডিগ্রি, এদের জন্য স্পেস দেওয়ার দরকার নাই, শুধু উপরে লিখে দিলেই আমার হয়েছে। তারপর যদি মিনিট লিখি, মনে করেন আপনাদের যাদের যাদের হায়ার ম্যাথ আছে তারা হায়ার ম্যাথে দেখছেন যে 32 ডিগ্রি, তারপর মনে করেন 33 মিনিট, তারপরে 34 সেকেন্ড, এরকম কিছু আমরা পড়ে আসছি। এই ক্ষেত্রে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড লেখার ক্ষেত্রে মাঝখানে কোনো স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে গুণ করে পাওয়া যে লব্ধ এককগুলো আমরা পাবো, অর্থাৎ যে এককগুলো মৌলিক একক না, একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত হয়েছে যেসব এককগুলো, তাদের জন্য লব্ধ একক। গুণ করে যে লব্ধ এককগুলো আমরা পাবো, ওই দুটি এককের মাঝখানে একটা স্পেস দিতে হবে। যেমন নিউটন মিটার, এই 2.35 এই নিউটন মিটার একেবারে এইভাবে না লিখে একটু স্পেস দিয়ে লেখার কথা বলা হয়েছে, নিউটন মিটার। এরপর ভাগ করে পাওয়া লব্ধ এককগুলোর বেলায় হয় ঋণাত্মক সূচক ব্যবহার করতে হবে, নাহলে স্ল্যাশ দিতে হবে। যেমন মিটার পার সেকেন্ড অথবা MS−1, এই দুই ভাবের যে কোনো এক ভাব আমাদেরকে লিখতে হবে। এরপরে প্রতীকগুলো যেহেতু আমাদের গাণিতিক প্রকাশ, এরা কিন্তু কোনো কিছু সংক্ষিপ্ত রূপ না, এজন্য তাদের সাথে কোনো প্রকার ডট চিহ্ন ব্যবহার করা যাবে না। আহ এরপরে মনে করেন যে আমি এইরকম বলছি আর কি, যে এই এক্সা এটাও একটা প্রতীকের মধ্যে চলে আসছে, আমার মিটারও আসছে, আমি এই E.M এটা লেখার কোনো সুযোগ নেই, লিখতে হবে EM এভাবে একসাথে। বা এই নিউটন মিটার, নিউটন ডট মিটার হবে না। এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, মিটারের জন্য M, সেকেন্ডের জন্য S হইতে পারে। তারপরে আমার এই অন্য যে কোনো কিছু এরকম আরো অনেকগুলো আমার কাছে আসতে পারে, কিন্তু রাশির ক্ষেত্রে যখন আমরা কম্পিউটারে লিখবো বা কোনো জায়গায় আমরা টাইপিং করবো, এরকম কম্পোজ করবো, তখন আমাদেরকে এটা লিখতে হবে বাঁকা অক্ষরে। একটু বাঁকা অক্ষরে লেখা লাগে। রাশির ক্ষেত্রে, এককের ক্ষেত্রে হচ্ছে সোজা অক্ষরে, আর রাশির ক্ষেত্রে বাঁকা অক্ষরে। তাহলে এককের সংকেত ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এককের যে সংকেতগুলো ছিল ছোট হাতের অক্ষরে, যেমন সেন্টিমিটার, সেকেন্ড, তারপরে এই মোল, এদেরকে কি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে যে কিছু কিছু একক আছে যেগুলো বিজ্ঞানীদের নাম থেকে নেওয়া হয়েছে, একদম স্পেসিফিক, যেমন নিউটন, প্যাসকেল, এগুলো সব বিজ্ঞানীদের নাম থেকে নেওয়া হয়েছে। তাদের প্রথম অক্ষরটা যদি 1 অক্ষরের হয় পুরোটা বড় হাতের, যদি 2 অক্ষর হয় যেমন প্যাসকেল, প্রথমটা বড় হাতের পরেরটা ছোট হাতের আকারে লিখতে হবে। এরপরে এককের উপসর্গ, যেমন আমরা একটু আগে বললাম যে ওই, যেমন গিগাবাইট, কিলোমিটার, এই মিটার লিখলাম, তার আগে কিলো, KM, কিলোমিটার। তারপর মেগা হার্টজ, MHZ, এই মেগা হার্টজ, এগুলোকে আমরা লিখব। এরপরে কিলো থেকে সবচেয়ে বড় উপসর্গ যেগুলো থাকবে, যেটা আমরা একটু আগে বলছিলাম এখানে, এই দেখেন এই কিলো এর উপরে, এখানে যে কিলো আছে, কিলো এর উপরে যেই 5টা আমার কাছে কি আছে, গুণিতক আছে, এদের সবাইকে বড় হাতের অক্ষরে, এদের সবার প্রত্যেকের কি প্রকাশকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এই কথাটা এখানে বলছে যে এই কিলো থেকে বড় উপসর্গ বড় হাতের অক্ষর হবে, যেমন মেগা, গিগা, টেরা। তারপরে এক্সা হইতে পারে, পেটাও হইতে পারে। এককের সংকেতগুলো কখনো বহুবচন হবে না। এককের সংকেত কখনো বহুবচন হবে না, এটা মনে রাখতে হবে। যেমন এই আমি যদি বলি 1 কেজি, 25 কেজি, বা 2 কেজি, 5 কেজি, কিন্তু 5 কেজি হবে না, শেষে এসটা আসবে না, বহুবচন হবে না, এককের ক্ষেত্রে কোনোদিনও বহুবচন হবে না। এরপরে বলছে যে কোনো সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে, খুব প্রয়োজন হলে সংখ্যা এবং একের মাঝখানে লাইন ব্রেক দেওয়া যেতে পারে। এই বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, এই জিনিসটা ভালো করে আপনাদেরকে একটু দেখতে হবে।
ওকে, আমাদের মেইনলি পড়ার বিষয় ছিল আলটিমেটলি এতটুকুই। আমি যদি প্রথম থেকে আবার বলি, আমরা আজকে যা যা পড়ছি বিস্তারিত। প্রথমত আমরা কি কি প্রথমত বিজ্ঞানীদের অবদান নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যে আপনারা কিভাবে পড়বেন এবং চেষ্টা করবেন যেন ভালোভাবে লিখে নিতে, প্রয়োজনে যে এই পাশে আহ, এটা চার্ট করবেন, এরকম এটা চার্ট করে নেবেন, সুন্দর করে একটা চার্ট করে নেবেন। এই চার্টের সিএম সাহেব, আপনার ভিডিওটা অফ করেন, দাঁত কেলানোর দরকার নাই, দাঁত সবগুলো দেখা যাইতেছে আপনার। এক পাশে লেখেন বিজ্ঞানীদের নাম, তারপরে কত সালে কি করছে, আমাদের গুরুত্বপূর্ণ যে সালগুলো, সাল এবং কি অবদান রাখছে, যে অবদান, শুধু এই অবদানটা, এগুলোকে সুন্দর করে বিস্তারিত লেখেন। 1 থেকে 1.5 পেজের মধ্যে আশা করি হয়ে যাবে। সুন্দর করে এগুলো লিখেন, লিখলে আহ লিখতে লিখতে 1-2 বার পড়েন, দেখবেন আপনাদের পুরো জিনিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকে যাবে। এরপর পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি। পদার্থবিজ্ঞানের মেইনলি মূল উদ্দেশ্য আমাদের ছিল কি, কোনো কিছু জানা। সোজা হিসাব, এই দুনিয়াতে যত কিছু আছে, সব কিছুর যত রকমের রহস্য আছে, প্রত্যেকটা রহস্য উদ্ঘাটন করা হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। উদ্দেশ্যকে 3 ভাগে ভাগ করা যায়: প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলোকে জানা, এবং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এরপর আমরা পড়ছি রাশি। রাশি 2 প্রকার: মৌলিক রাশি এবং যৌগিক রাশি। মৌলিক রাশি আমরা কি পড়ছি? মৌলিক রাশি হচ্ছে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সে একাই 100, সেটা হচ্ছে মৌলিক রাশি। লব্ধ রাশি কি? যে অন্যদের উপর নির্ভর করে, অর্থাৎ মৌলিক রাশির উপর সে নির্ভর করে, তাকে সরাসরি পরিমাপ করে পাওয়া যায় না, তাকে এক বা একাধিক মৌলিক রাশির গুণ ভাগ বা যোগ বিয়োগ আকারে পাওয়া যায়, তার হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। তো এদের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। মিটারকে ছোট হাতের এম দিয়ে লিখতে হবে, ভরকে ছোট সবগুলো ছোট হাতের অক্ষর হবে কেজি দিয়ে লিখতে হবে, সময়কে ছোট হাতের এস দিয়ে লিখতে হবে, তাদের একক। উম, এরপরে বৈদ্যুতিক প্রবাহকে ক্যাপিটাল এ, তাপমাত্রাকে ক্যাপিটাল কে। শুধুমাত্র মৌলিক এককের মধ্যে এই দুইটা জিনিসকে কি করতে হবে? বড় হাতের অক্ষরে লিখতে হবে। সেটা হচ্ছে আপনার কি, এই বৈদ্যুতিক প্রবাহ এবং তাপমাত্রা, এই দুটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এদের এককে। আর বাকি সবগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর, যেমন পদার্থের পরিমাণ মোল। রসায়ন আপনারা এটা ভালো করে পড়ছেন। দীপন তীব্রতা সিডি, সময় এস, তারপরে ভর কেজি, আর দৈর্ঘ্য হচ্ছে এম। এবার লব্ধ রাশি কি? লব্ধ রাশি হচ্ছে যে যেটা আমরা একটু আগে বলছিলাম, যে লব্ধ রাশি হচ্ছে এক বা একাধিক, এই এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে পাওয়া গেছে। এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশিগুলো পাওয়া যাবে, তার হচ্ছে লব্ধ রাশি। যেমন ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে মৌলিক রাশি দৈর্ঘ্যের 2 বার আসছে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য আলটিমেটলি আসছে। আয়তনও সেম কাহিনী। ঘনত্বের ক্ষেত্রে ভর মৌলিক রাশি, কিন্তু আমার এখানে যে আয়তন আমার কাছে আছে, এই আয়তন কিন্তু আবার সরাসরি মৌলিক রাশি না, সেটাও মৌলিক রাশির আকারে প্রকাশ করা যায়। যেমন ঘনত্বের ক্ষেত্রে আমরা লিখতে পারি উপরে আমার ভর, আর নিচে আমার এখানে আয়তনে কি আসে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এরপরে আমার বল, ভর গুণ ত্বরণ। এরপরে যদি আমরা বলি একক, এককের ক্ষেত্রে আমরা দেখেছি যে কত সালে এই একক পদ্ধতির প্রচলন শুরু হয়েছিল, আর এবং তারা কি পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। যেমন সেকেন্ডের ক্ষেত্রে সিজিএম 133টা নির্ধারণ করেছে, 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয়, সেটাকে 1 সেকেন্ড বলা হয়েছে। মিটারের ক্ষেত্রে এরকম আছে, কেজির ক্ষেত্রেও কিছু দেওয়া আছে, অ্যাম্পিয়ারের ক্ষেত্রে কিছু দেওয়া আছে, মোলের ক্ষেত্রে কিছু দেওয়া আছে। তারপরে কেলভিন, ক্যান্ডেলার ক্ষেত্রে এই জিনিসগুলো আছে, একদম নির্ধারণ করে দেওয়া আছে। এই মানটাই হচ্ছে আসলে 1 সেকেন্ড, এই মানটাই হচ্ছে 1 মিটার, এক্স্যাক্টলি এই মানটাই। এদের চাইতে বেশি বা কম হলে সেটা 1 মিটার 1 কিলোগ্রাম হবে না। এই যে এক্স্যাক্টলি 1 কিলোগ্রাম মান কত, ওই 1 কিলোগ্রামটা পুরো বিশ্বে সব জায়গায় সমান। বাংলাদেশে যেটা 1 কেজি, ওই আপনি ইন্ডিয়াতে গেলেও সেটা 1 কেজি, আপনার ওই হাসিনা আফার কাছে গেলেও সেটা 1 কেজি। ওই একদম বরাবর ওই 1 কেজিই থাকবে, সেটা থেকে একটু 19-20ও হবে না, ওই এক্সাক্ট মান। ওই যেন পুরো বিশ্বে যেন এই জিনিসটাকে একসাথে ব্যবহার করা যায়, এজন্য এই 7টা জিনিসের মান নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে এই মানের বাইরে কোনো মান ব্যবহার করা যাবে না। আমরা এরপরে পড়ছি এককের গুণিতক এবং উপগণিতক। এই যে পাওয়ারে মাইনাস নাই যে মানগুলো, অর্থাৎ এই বরাবর, এরা হচ্ছে এককের গুণিতক। আর যেগুলাতে পাওয়ারে মাইনাস আছে, এরা হচ্ছে উপগণিতক। এটা মুখস্থ করে ফেলবো আমরা ভালো করে। এখানে যে মোট যা কয়টা আমার কাছে আছে, এই 16টা ভালোভাবে যেন আমাদের নখদর্পণে থাকে। এবং এখান থেকে একটা এমসিকিউ শিওর কমন আসবে, 100% কমন আসবে একটা এমসিকিউ, শিওর। ভালো করে আমরা এই জিনিসগুলো দেখব এবং তাদের প্রকাশ
এবং মান সহ দুইটাই মুখস্থ থাকা লাগবে। যদি সিরিয়ালে মুখস্থ করেন, মানের প্যাটার্নটা মনে রাখলে আপনারা মজা করতে পারেন। যদি আপনারা এই যেমন এক্সা, প্যাটা, টেরা, গিগা, মেগা, কিলো, হিটোটাকে সিরিয়াল অনুযায়ী যদি মুখস্থ করেন, আপনাদের এই মানটা একবার দেখলে আপনাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কিন্তু এলোমেলো করে মুখস্থ করলে সবগুলার জন্য আপনাদেরকে কি করতে হবে, আলাদা আলাদা করে মান মুখস্থ করা লাগবে। আপনারা সবগুলার প্রকাশ আপনারা দেখবেন, শুধুমাত্র এই ম্যাক্রো এর প্রকাশটা একটু ইউনিক। এই ইউনিকটা সুন্দর করে আপনারা একটু লিখবেন, ইউ এর মতো, তবে নিচ থেকে একটু শুরু হবে, এটাকে মাইক্রো বলা হয়। এরপরে মাত্রা, মাত্রা সম্পর্কে আমরা পড়ছি যে সংজ্ঞা হিসাবে আমরা পড়ছি যে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচক। আর দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যকে যেহেতু আমরা লেংথ, ইংলিশে লেংথ বলা হয়, এই জন্য এল। সময় টি। ভরের ক্ষেত্রে আমরা এম। এরকম করে বেগ, ত্বরণ, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের কাছে মাত্রা থাকবে। এরপরে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত সম্পর্কে আমরা পড়াশোনা করছি যে কিভাবে বৈজ্ঞানিক প্রতীকগুলো লিখতে হয়, কিভাবে বৈজ্ঞানিক সংকেতগুলো লিখতে হয়, কি লেখা যাবে কি লেখা যাবে না, এই জিনিসগুলো আমরা পড়ছি। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আপনারা বাসায়, অলরেডি বাসায় আছেন, আশা করি আপনারা ভালোভাবে এই পুরো জিনিসগুলো একটু আয়ত্ত করবেন। আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের ম্যাথ ফোকাস ক্লাস করব। আজকে ক্লাসের সময়টা একটু কম, আজকে প্রায় আমরা আধা ঘন্টার মতো ক্লাস করছি, কিন্তু পরবর্তী ক্লাসগুলো প্রায় 1 ঘন্টার মতো করে হবে প্রত্যেকটা ক্লাস। ম্যাথ ফোকাস ক্লাস হবে, যেমন এই অধ্যায়ের যত ম্যাথ আছে আমরা আগামী ক্লাসে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এতটুকু।